মেঘনা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন কুমিল্লা ২ আসন হোমনা মেঘনা থেকে সম্ভাব্য দানের শীষ প্রার্থী মনোয়ার সরকার। আমাদের এখানে মেঘনা উপজেলা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। ধন্যবাদ সকলকে, আপনারা সাংবাদিক কর্মীরা আছেন তাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ। আমি আজকে আমাদের এই যে মেঘনা উপজেলা নিয়ে কিছু কথা বলবো, আপনারাও কিছু কথা আমাকে বলবেন বা কোনো প্রশ্ন যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই আমাকে করবেন। আমি চেষ্টা করব তার প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দিতে ইনশাল্লাহ। আর আজকে এতটুকু বলবো যে আমি খুবই আনন্দিত যে আপনাদের মেঘনা উপজেলার যে প্রেস ক্লাব, একমাত্র প্রেস ক্লাব মেঘনা উপজেলাতে, এটা খুবই ইন্টারেস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। এবং আপনারা একটা উপজেলা একটাই প্রেস ক্লাব, এটা আমি আসলেই আন্ডারলাইন করব। এটা খুবই একটা চমৎকার বিষয়, যেখানে আপনারা সবাই একটা আমব্রেলার নিচে থেকে আমাদের এই উপজেলার, মেঘনা উপজেলা তো আছেই, কুমিল্লার যত মানে আপনাদের নিউজ সেগুলো কভার করেন। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে উপজেলার যে মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো নিয়ে আপনারা কাজ করেন একভাবে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের একটু জানার ছিল, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আদর্শের সৈনিক। জি, আমরা বিগত দিনে নাগরিক আন্দোলন সংগ্রাম যারা করেছে এর মধ্যে আমরা আপনাকে দেখতে পাইনি। জি, 5ই আগস্টের পরে আমরা বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পোস্টার লিফলেটের মাধ্যমে জানতে পারলাম যে আপনি মেঘনা এবং হোমনার জনগণের জন্য কাজ করতে ইচ্ছুক। জি, আসলে জাতীয়তাবাদ আদর্শে আপনার কি কি অবদান বা আপনার পদ পদবি কোথায় আছে, বা এই মেঘনার জন্য আপনি কি কি করে, হোমনা মেঘনার জন্য জি, কি করেছেন বা কি করতে চাচ্ছেন, এটা জানার বিষয়। জি, ধন্যবাদ আপনাকে সভাপতি সাহেব, আমাদের মেঘনা উপজেলা প্রেস ক্লাবের। ওয়েল, আপনার এই প্রশ্ন উত্তর দিতে গেলে আমাকে একটু পিছন থেকে বলতে হয়। যেমন আমার একটু অতীতের যে আমার রাজনীতির যে মানে এক্সপিরিয়েন্স এবং লাইফ, সেটাকে একটু বলি, দেন আমরা আপনার প্রশ্ন সেখান থেকে উত্তর আপনারা সেখান থেকে পাবেন। আমি 91 সালে আমাদের ছাত্র রাজনীতিতে জড়িত হই। তৎকালীন কোতোয়ালি থানাতে আমি রাজনীতি স্টার্ট করি এজ এ ছাত্র নেতা হিসেবে। জাতীয়বাদী দলের ছাত্র দলের সহ সংগঠন সম্পাদক পদে ছিলাম। সাদেক হোসেন খোকা সাহেবের হাত ধরে, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। এবং আমরা এতটাই অ্যাক্টিভ ছিলাম, আমরা তৎকালীন সময়ে আপনি ভালো করে জানেন যে সাদেক হোসেন খোকার এগেনস্টে যখন সংসদ সদস্য বা সংসদ নির্বাচন হয়, সেখানে কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিন্তু তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। তো এটা কিন্তু চারটিখানি কথা না। তো যেখানে একটি দলের সভানেত্রী, তাকে আমরা মানে কি বলবো, তাকে আমরা হারিয়ে আমরা সেই সময় সাদেক হোসেন খোকাকে আমরা সংসদে পাঠাই। এবং সেটা একমাত্র আমি বলবো যেটা হয়েছিল সেটার আমাদের যে কর্মীরা যেটা ছিলেন, ছাত্র দল, যুব দল এবং জাতীয়তাবাদী দলের যারা কর্মীরা ছিলেন, তারা এতটাই আমরা অ্যাক্টিভ ছিলাম, তার জন্যই সেই ফল ছিল, সুফল হয়েছিল। তারপরে আমি 97 সালে যখন 96 সালে যখন আওয়ামী লীগ সরকার আসেন, 97 সালে আমাকে দেশ ছাড়তে হয়। আওয়ামী লীগের প্রশ্নলে পড়ে আমি বাংলাদেশ থেকে চলে যাই, কারণ আমার বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগের যারা নেতৃকর্মী ছিলেন, তারা যে ভুয়া মামলা এবং তারপরে যারা আওয়ামী লীগের সাংগঠনিক যারা ছিলেন, তারা তো আমাদের বাড়িতে খারাপ আচরণ এবং আমাদেরকে ভালোভাবে স্বাধীনভাবে থাকতে দিচ্ছিল না। বাক স্বাধীনতা আমাদের ছিলই না। তো দ্যাটস ওয়াই আমরা রিজিকো ছিল, বিদেশ চলে যাই। সেখান থেকে প্রথমে ইটালিতে, সেখানে পড়াশোনা শেষ করে দেন আমি 2014 লন্ডনে যাই। লন্ডন থেকেই আবার সেই রাজনীতি স্টার্ট হয়, যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমান সেখানে অবস্থান করেন এবং সেই 2012 সাল থেকে আছেন। তো সেখান থেকে আমার রাজনীতি করা। এবং আপনি মনে করেন যে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই যে একটা 2014 সাল থেকে যে 2025, প্রায় 10 ইয়ার্স আপনি কি করেছেন। এটা আমরা যেহেতু প্রবাসী ছিলাম এবং আমাদের ইংল্যান্ডে যেটা এম্বাসির মাধ্যমে কিন্তু যে ব্যাপারটা হতো, এম্বাসির মাধ্যমে আমাদেরকে রেড লাইনে নেওয়া হয়েছিল যে আমরা কোথায় কখন কি করি। এবং বাংলাদেশে প্রায় 10 বছর আমি আসতে পারিনি, এই কারণেই যে আমাদের যে আওয়ামী লীগ সরকার তাদের এম্বাসিগুলোকে কিন্তু তারা দলীয় একটা সরকারের একটা অবকাঠামো হিসেবে তৈরি করেছিলেন এবং ব্যবহার করেছিলেন। তখন সেই
ভাবেই আমাদের যারা বিএনপি জাতীয় আদর্শে ছিলাম এবং কাজ করতাম বিএনপিকে নিয়ে মনে প্রাণে, তখন এই রেড লাইনের কারণে আমরা আন্ডার রেডে আমরা ছিলাম, তো সেখানে আমরা আসতে পারিনি। বাট দেশে থাকতে না থাকলেও বিদেশে থেকে আমরা সবসময় বিএনপির যে আন্দোলন থেকে শুরু করে বিএনপির জাতীয় দলের যতটুকু আমাদের মিটিং মিছিল যা করার প্রয়োজন ছিল তা আমরা দেশ থেকে করেছি, এবং দেশে আমাদের অ্যাডভাইস এবং অর্থনৈতিক যে মানে ডোনেশন বা অন্যান্য হেল্প দরকার ছিল আমাদের ছাত্র রাজনীতিতে, যুবদল রাজনীতিতে, আমাদের কোতোয়ালি থানায় হোমনায়, সেখানে কিন্তু আমি ওখান থেকে বসেও আমি সবসময় করে গিয়েছি। অ্যাডভাইস প্লাস হচ্ছে আমাদের যে অর্থনৈতিক যে সাপোর্ট লাগতো যে এই আন্দোলন চাঙ্গা রাখার জন্য, রাজনীতি করার জন্য, সেখান থেকে কিন্তু আমার কাছে সব প্রুফ আছে। আপনারা চাইলে আমি সেগুলো পরিবেশনা করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আপনি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি করে আসছেন, জি, ছাত্র রাজনীতি করে আসছেন বিএনপির আমল থেকে, বিএনপির ছাত্র দলে। জি, কিছুদিন আগে আপনি কিছু ফেস্টুন দেখছি আমরা লাগিয়েছেন জি, 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 কিন্তু ওখানে আপনার দলের কোনো দেখি নেই আমরা। জি, দলের আপনি যে একজন দল আজকে প্রথমত আমরা কবে দেখতে পেলাম, সম্ভবত 30 তারিখ হোমনা একটা সংবাদ সম্মেলন করেছে হোমনা প্রেস ক্লাবে। জি, 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 ওই দিন প্রথম দেখলাম আপনাকে কোন দলের ব্যানারে জি, এক্স্যাক্টলি একটা সংবাদ সম্মেলন করতে। জি, কিন্তু আপনি যখন ব্যানার ফেস্টুন করেছেন তখন দলের থেকে আসেন নাই বা দলের পরিচয় দেন নাই। জি, আজকে আমরা যতটুকু জানতে পারলাম যে এখন আপনি একটা দলেরই, এটা কারণ কি? জি, দেখুন আমার ফেস্টুনে লেখা ছিল, যে লেখা আছে এখনো, আমি জাতীয় দলের একজন আদর্শ সৈনিক। এটা তো ক্লিয়ার, যারা বিএনপি করে, জাতীয়তাবাদী করে, তারা বোঝে যে জাতীয়তাবাদী দলের একজন আদর্শ সৈনিক মানে তিনি বিএনপিতে অতপ্রতভাবে জড়িত। সামহাও আমি যেটা করতে চাচ্ছি, প্রথমত আমি মনে করি রাজনীতিতে এখন যেটা দরকার, নতুন চর্চা যেটা দরকার, সেটা হচ্ছে আগে ব্যক্তিকে পরিচয় করা। আপনি মনোয়ার সরকার কে? আপনার আশেপাশে ডানে বামে দল থাকবেই, দল আসবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমি প্রথমত চাচ্ছিলাম যে আমি মনোয়ার সরকারকে ব্যক্তি হিসেবে আমার আপন জনগণকে, আমার সাংবাদিক ভাইদেরকে, আমার প্রশাসনিক ভাইদেরকে সবাইকে পরিচিত করা। তারপরে যারা ভালোভাবে দেখেছেন ফেস্টুনি, সেখানে অফকোর্স আন্ডারলাইনে লেখা ছিল আমি জাতীয় আদর্শ সৈনিক। হ্যাঁ, এটাই আমার রাজনীতিতে ভিন্নতা আসবেই। সবাই যে এক টাইপের রাজনীতি করবে, আমি মনোয়ার সরকার যে আপনাদের সবার রাজনীতি আমি ফলো করব, সেটাও কোনো মানে কি বলবো, অব্লিগেটেড না। আমি আমার মতো, আমার রুচি, আমার শিক্ষা, আমার হ্যাবিট, আমার অভ্যস্ততায় আমি যেভাবে নিজেকে ফিল করি যে এইভাবে রাজনীতি করা উচিত এবং এই রাজনীতিতে মানুষ উপকার পাবে, একটা সুন্দর সুশীল চিন্তাধারার রাজনীতি, কল্যাণের রাজনীতি, যেখানে প্রথমত আমাদের সাধারণ জনগণ প্রায়োরিটি পাবে। কোনো দল, কোনো কি বলবো গোষ্ঠী, তাদের আমি প্রায়োরিটি দিতে চাচ্ছি না। অবশ্যই সবারই একটা টাইটেল থাকবে, সবারই একটা দল থাকবে, এবং সেটা আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, জনাব তারেক রহমানের আদর্শের সৈনিক, বিএনপির আদর্শের সৈনিক, যেহেতু আমি 91 সাল থেকে সেই রাজনীতি করে আছি। সে সাথে সাথে যেহেতু আমাদের জনাব তারেক রহমানও চাচ্ছেন যে আমাদের এই রাজনীতিকে অবশ্যই একটা সুন্দর, সুষ্ঠু, সুশীল রাজনীতিতে পরিণত করতে হবে। যেহেতু আমরা 17 বছর আমরা দেখেছি যে একঘেয়ামি সন্ত্রাসী টাইপের রাজনীতি, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং নতুনত্ব আনতে হবে রাজনীতিতে, যেখানে শুধুমাত্র প্রধান থাকবে, ইস্যু থাকবে যে আমরা মানুষের কল্যাণে কাজ করব, কল্যাণমুখী রাজনীতির চর্চা স্টার্ট করবো ইনশাল্লাহ। যেখান থেকে প্রথমত আমার দল উপকৃত হবে, দেন আমরা উপকৃত হব। যদি আমি কল্যাণমুখী রাজনীতি করতে চাই, কল্যাণমুখী রাজনীতির চর্চা করি, তাহলে একজন লোক বলবে ওই লোক বিএনপির আশা, তো সেখানে কিন্তু অটোমেটিকলি আমাদের জাতীয় দলেরই প্রথম সুনাম হবে, দেন ব্যক্তি। তো আমি প্রথমে চেয়েছি যে মনে প্রাণে যে আগে আমি মনোয়ার সরকারকে, সেটা মানুষ জানুক, দেন তার সাথে সাথে এখন যে স্তরে স্তরে যে জিনিসগুলো আসছে আপনি দেখতে পাচ্ছেন, আপনি বললেন প্রথমে দেখতে পাইনি, 30 তারিখে দেখতে পাচ্ছেন, এইভাবেই আরো দেখতে পাবেন ইনশাল্লাহ যে আমি আমার দলের হয়ে, আমার দলের যে একনিষ্ঠ কর্মী বা দলের যে গাইডলাইন, সেটা আমি আস্তে আস্তে তৈরি করবো ইনশাল্লাহ। আমার জানার বিষয় হলো মেঘনা উপজেলা বিএনপি যারা করে, তাদের সাথে আপনার যোগাযোগ হয়েছে কিনা? নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে? জি, আমার সাথে বিএনপির যারা আছেন তাদের সবাই, যারা ত্যাগী 20 ইয়ার্স ধরে রাজনীতি করে যাচ্ছেন, যেহেতু আমি সেই 91 সাল থেকে রাজনীতি করি, তা আমি চাচ্ছি এবং করেছি যাতে
যারা এক্স্যাক্টলি এই যে একটা সুদূর প্রসারী রাজনীতির যে একটা পরিচর্যার যে অভিজ্ঞতা, যে একটা মানে কি বলবো, যে ত্যাগী কর্মীদের যারা রাজনীতিতে ছিলেন, তাদের সবাই সাথে আমি কথা বলেছি মেঘনা উপজেলায় এবং চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আপনার কোনো পদবি, জাতীয় দলীয় পদবি নিচ্ছেন বা নিবেন বা এরকম কিছু? জি, দেখুন, আমি যেহেতু আমার রাজনীতি এখনো যুক্তরাজ্য ভিত্তিক এবং লন্ডন ভিত্তিক, সেখানে আমি যুক্তরাজ্য বিএনপির সদস্য। তো বাংলাদেশে যেহেতু মানে আমি যাওয়ার আগে যেহেতু আমার পদ পদবি ছিল, এখন দেখা যাক, এখন আমরা যদি আমার দল মনে করে যে আমার যুক্তরাজ্যের যে আমার পদবি আছে সেটাই এনাফ, আর যদি মনে করেন আমার দল যে না, বাংলাদেশেও আপনার কোনো পদবি থাকা উচিত, দরকার, যাতে করে আপনার কাজের ওয়েতে আপনার সেই পদ ইউজ করা বা আমাদের দলের জন্য ভালো হবে, দলের জন্য সঠিক হবে, সেটা যদি আসে, যখন আসবে ইনশাআল্লাহ তখন অবশ্যই হবে। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সাথে জি আপনার মিটিং, সমাবেশ, মত বিনিময় সভা হয়েছে? জি 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 আমার এমন যে না আমাদের একেবারে কি বলবো সংবাদ বা একেবারে প্রচারের মাধ্যমে আমাদের মিটিং মিছিল করতে হবে, বাট আমার ঘরোয়াভাবে বা উঠান বৈঠক এই জিনিসগুলো আমি করে যাচ্ছি। জি, আপনারা যদি জন্মসূত্র হয় আপনি রক্তকান্তি এবং পিতা শাসক, জি, নির্বাচনের জন্য কেন মেঘনাকে বেছে নিলেন? জি প্লিজ, অফকোর্স। দেখুন, আমার হ্যাঁ জন্ম তিতাসে, বাট আমার বেড়ে ওঠা কৈশোর শৈশব সবই আমার অনন্তপুর দড়িকান্দি গ্রামে, যেখানে আমার দাদির বাড়ি এবং সেখানে আমার বেড়ে ওঠা। আর দেখেন, রাজনীতিতে আপনারা অনেকেই দেখেছেন যে একজন জন্ম হচ্ছে সিলেটে, তার কিন্তু তিনি পরে দেখা যাচ্ছে তার মৃত্যু হয় কুমিল্লাতে, বা তার পড়াশোনা হয় ঢাকাতে, পরে দেখা যাচ্ছে তিনি অফিসার বা তিনি ভালো কিছু করছেন সিলেটে। তো এইটা আমি মনে করি যে এটা কোনো ফ্যাক্ট না, বা এটা কোনো ইয়ে থাকতে, হ্যাঁ নির্বাচনী মাঠ আমরা অনেক উদাহরণ জানি এরকম নির্বাচনী মাঠে, তার জন্ম ঢাকাতে অথচ তিনি সংসদীয় আসন করছেন নোয়াখালীতে। তো এগুলো কোনো ব্যাপার না। আপনার নির্বাচনী মাঠ তো জানি, পুরো বাংলাদেশটা তো আর একটার আসন নিয়ে না, 300টা আসন নিয়ে। তো একজন মানুষ ঢাকাতে জন্ম নেয়, এরকম ইতিহাস ঘাটলে আপনি অসংখ্য ইতিহাস পাবেন। আপনার দলের মনোনয়ন প্রত্যাশী কি? এক, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আরো অনেকভাবে মানুষের সেবা করা সম্ভব। জি, আপনার কাছে কেন মনে হলো যে সংসদ সদস্য হয়েই মানুষের সেবা করা লাগবে? ভেরি গুড কোয়েশ্চেন। দেখুন, আমি বিদেশ থাকা অবস্থায় প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সেটা আমার ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যদি যান দেখতে পাবেন। যখনই আমাদের এই যে কোভিড গেল, বন্যা, শীত, অন্যান্য চিকিৎসা, মাদ্রাসা, মসজিদ, এটা আমি সেই 2000 সাল থেকেই যখন প্রবাসে যাই তখন থেকেই করে যাচ্ছি। তো দেখুন, আমাদের এইটা কিন্তু আপনিও করতে পারবেন, সবাই আমাদের সবার ক্ষেত্র থেকে করতে হবে এবং করা প্রয়োজন এবং অত্যন্ত জরুরি। বাট কিছু কিছু কাজ আছে যেটা আপনার কিছু জায়গায় না বসলে বা এই এক্স্যাক্টলি সেই জায়গায় না টাইটেল থাকলে আপনি অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারে না, হাত পা বাঁধা থাকে। তো আমি যেহেতু একটি সমাজ ব্যবস্থাকে নিয়ে কথা বলছি, একটি রাষ্ট্রকে নিয়ে কথা বলতে যাচ্ছি, একটি রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে কথা বলতে যাচ্ছি, আমাদের এই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে গ্রাম পর্যায় থেকে শুরু করে কিছু কাজগুলো আছে যেগুলো আপনি সোশ্যাল ভিত্তিকভাবে কাজ করতে পারবেন না। তো সেইখানে আপনাকে প্রশাসনিকভাবে বা আমাদের যে সংসদীয় যে ব্যবস্থা আছে সেখানে আপনাকে গিয়ে তারপর এগুলো নিয়ে কাজ করতে সুবিধা, এবং কাজ করতে পারলে বাংলাদেশ চেঞ্জ হবে। আপনি কতটুকু নিজেকে যোগ্যতা মনে করেন? জি, দেখুন, আমি মনে করি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, প্রথম, এবং দিস ইজ দ্য মেইন ফোকাস। তো আমি মনে করি যে আমি যোগ্য কিনা বা আমি এই পদে কতটা আমি সফল হব সেটা সময় বলে দেবে। একটু আগে আমি বললাম যে আমি কালকে কি করব, কালকে বেঁচে থাকবো কিনা সেটার গ্যারান্টি নাই। বাট আমি মনে করি যে আমি এই যে 6 মাস 5 মাস ধরে আমি যতটুকু কাজ করে যাচ্ছি, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, সব দিক থেকে সোশ্যাল কাজ বলেন, মসজিদ মাদ্রাসা বলেন, আমাদের যে ইয়ংদের সাথে যে আমি কাজ করে যাচ্ছি, দেশ সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি এবং দলকে সংস্কার করা উচিত প্রথমে আমরা মনে করি। এখন আপনি মেঘনা এবং হোমনাতে কাজ করতে গিয়ে তৃণমূল পর্যায়ে
অন্তত দলের একটা কিন্তু দ্বন্দ্ব অলরেডি চলতেছে, জি, তাই যে একটা দলকে আরেকটা দল আরেকটা ব্যক্তিকে সে গুরুত্ব দিচ্ছে না। এই যে দলের ভিতরে ফাটল, কর্মীদের মধ্যে ফাটল, যেহেতু আপনি তারেক রহমানের সাথে লন্ডনের রাজনীতি, যুক্তরাষ্ট্রের রাজনীতি করেন, সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে এইটা ঠিক করলে দলের জন্য শক্তিত হয় কিনা, সবটাই যদি কমান্ড মানে অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি সভাপতি, সেক্রেটারি, সাংসদ মানা হয়, অবশ্যই দলের নির্দেশনা অনুযায়ী তাকে মানানো উচিত। এক্ষেত্রে দল শক্তিশালী হয়, কর্মীগুলো ভালো থাকে। তাই একটা দলের মধ্যে 4-5টা গ্রুপই হয়। এই গ্রুপিং নিয়ে আমি যতটুকু জানি মাস আপনি তারেক রহমানের সাথে মিটিং আছে, তো আপনি এই যে সবাইকে একটা টেবিলে আনার জন্য আপনাদের দল থেকে বা আপনার পক্ষ থেকে কি করুন এই মুহূর্তে, যেমন আপনি একদিকে আরো বাকির অনুভূতি, এটা কি করবেন? দেখুন, আমাদের জাতীয়তাবাদী দল একটা বিরাট একটা দল, এবং এখানে ছোটখাটো যে বিষয় আছে যেগুলো মানে দেখুন, আমাদের একটা ফ্যামিলিতে যদি আমরা 5টা ভাই থাকি, 5টা ভাই কখনোই একজনের সাথে আরেকজন টুকুটাকি একটা মানে চিন্তাধারার একটা চেঞ্জ থাকে, বা এটাকে মিলিয়ে দেওয়ার যে একটা মানে অমিল যে এটা থাকে কিন্তু। তো এখানে আমাদের জাতীয়তাবাদী দল একটা বিরাট দল, সেখানে ছোটখাটো বিষয় থাকতেই পারে, বিচ্ছিন্ন গ্রুপিং থাকতেই পারে বা থাকে, বাট সেটাকে আমাদের জনাব তারেক রহমান একেবারে খুব স্ট্রংলি উনি প্রশ্রয় দিচ্ছেন না এবং প্রশ্রয় দেবেনও না, এবং আমাদের জাতীয় পর্যায়ের মহাসচিব বা অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তারাও মনে প্রাণে চাচ্ছেন যে আমাদের দলে কোনো বিভক্তি, কোনো বৈষম্য এবং কোনো রকমের গ্রুপিং ডিস্টেন্স থাকবে না। তো সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের হোমনা মেঘনাতে আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো আমার টাচে এসছে, এবং এই বিষয়গুলো খুব স্ট্রংলি নেতাকর্মীরা মানে ফিল করছে। তো এই জন্য আমি বলছি যে আমাদের বিএনপির যারা তৃণমূলের যে রাজনীতি করেন তাদেরকে আমরা মূল্যায়ন দিতে হবে, তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের সবাইকে এই যে জাতীয়বাদী দলের আদর্শ, এই আদর্শে তাদেরকে উজ্জীবিত করতে হবে এবং তাদের পাশে থাকতে হবে, যাতে করে এই তৃণমূল থেকে আমাদের দলের নেতা নেত্রী পর্যন্ত সবাই যাতে একটা যে চেইন অফ কমান্ড, সেটা যাতে আমরা সবাই পালন করতে পারি এবং সবাই যাতে জাতীয়তাবাদী দলের কল্যাণে আমরা কাজ করি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি একজন প্রভাবশালী মন্ত্রীর সাথে আপনার এই বিষয়ে কি বলতে চাই? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য, কারণ আমি সুযোগ পাইনি এটাকে ক্লিয়ার করার জন্য। দেখুন, আমি যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি, এটা তো ক্লিয়ার, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি, আর তৎকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোনায়েম সাহেব। তো তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করেন বিদেশে, তাই না, বহির্বিশ্বে। তো আমি এজ এ ইউরোপের বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাদের এখানে মিটিং এ এসেছিল আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। আমার গাইডলাইনে, আমার নেতৃত্বে আমরা সেখানে উনি আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এবং আমাদের সাথে বসছে, যাতে করে আমরা বাংলাদেশি প্রবাসী যারা যেখানে আছি তাদের যে বিপদ আপদ, পাসপোর্ট সংক্রান্ত ঝামেলা, আমাদের প্রবাসীরা যারা থাকে বিদেশে তাদের জমি জগৎ সংক্রান্ত ঝামেলা, আমরা যখন এয়ারপোর্টে আসি, এয়ারপোর্ট থেকে শুরু করেই আওয়ামী লীগ সময় আমরা দেখেছি কতটা যন্ত্রণা, কতটা মানে ঝামেলার প্রহর আমাদের প্রবাসীদের গুনতে হয়। আমাদের পাসপোর্টের সমস্যা, যে পাসপোর্ট টাইম মতো আমরা পাই না, প্রবাসীতে যারা মারা যায় তাদের লাশ সুন্দরভাবে বাংলাদেশে আসতে পারে না, লাশ মারা গেলে সেখানে আমরা দেখতে পাই 10 দিন 15 দিন চলে যায়, অথচ সরকার কোনো ব্যবস্থা নেয় না। এই যে বিরাট যে আমাদের প্রবাসীদের সমস্যা, সেগুলো নিয়ে আমরা মিটিং করি। তো সেখানে আমার কোনো দেখার বিষয় না সেখানে তৎকালীন সরকার কে ছিল না ছিল না, আমার তখন মুখ্য বিষয় যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ওই পররাষ্ট্রমন্ত্রী করেন, তার সাথে আমার বসতে হবে, যেহেতু আমি এজ এ বাংলাদেশ জেনারেল সেক্রেটারি আমার প্রবাসীদের দাবি এবং তার সেই দাবির যে সলিউশন তার কাছ থেকে আমরা চেয়েছি, এবং তৎকালীন সময়ে আমরা সেগুলো আন্ডারলাইন করেছি, যাতে করে আমাদের প্রবাসীদের কোনো রকমের ঝামেলা না থাকে। দিস ইজ ওয়াই। সো সেটা কোনো দলের বিষয় না, কোনো রাজনীতির বিষয় না, সেটা এজ এ আমার রোল থেকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ জেনারেল সেক্রেটারি হিসেবে আমি প্রবাসীদের কথাগুলো এজ এ ফরেন মিনিস্টার যেহেতু বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ করে, তাকে সেই কথাগুলো আমাদের মিটিং এর মধ্যে বলা হয়েছে। এবং আপনারা যে ছবিটা আপনারা দেখেছেন, সেই ছবিতে কিন্তু আমি কোন রকমের রেডিও ছিলাম না, এমন না যে আমি ওনার সাথে ছবি উঠেছি, নেন আমার ছবি, একটা পোস্ট থাকে ছবি উঠার, আপনারা দেখতে পেয়েছেন যে আমি কথা বলছি ওনার সাথে, কেউ একজন ছবি উঠিয়েছে। বাট এটা স্বাভাবিক, আমি যেহেতু আবার আন্ডারলাইন করি এটা আমার প্রবাসীদের জন্য মিটিং ছিল, সেই জন্য আমি ওনার সাথে মিটিং এ ছিলাম, এর বাইরে কিছু না। জনাব মনোয়ার সাহেব, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেটা হলো
এই ইতিমধ্যে আমাদের মেঘনা উপজেলায় এই বিএনপির মধ্যে দুইটা গ্রুপিং চলতেছে। যেমন একটা হলো আমাদের খন্দকার মোশাররফ স্যারের, আগে থেকে উনি এখানে নির্বাচন করেছেন বা উনি মাঠ গুছিয়েছেন, এই মেঘনার মাঠটা ওনার হাতে গুছানো, ওনার অনেক প্রভাব বা ওনার পক্ষে অনেক নেতাকর্মীরা এখনো আছে। আর আরেকজন হলেন আমাদের মেঘনার সন্তান অধ্যক্ষ সেলিম ভুইয়া। আপনি জানেন উনি কুমিল্লা উত্তর জেলা না শুধু, উনি 4টা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা। এখন এই ওনার একটা প্রভাব, যেহেতু উনি মেঘনার, তো মেঘনার অধিকাংশ লোক ওনার সাথে থাকবে। জি, যেমন আমরা শফিক সাহেবের আমলেও খুব জোরদার করেছিলাম যে আমাদের মেঘনা থেকে এমপি চাই। তো এই হিসাবে আমরা চাইতে পারি আমাদের মেঘনা থেকে এমপি হোক। তো এখন আমার প্রশ্নটা আসলে এই বিষয়টা নিয়ে, আমার প্রশ্নটা হলো যে মেঘনাতে অলরেডি 2 গ্রুপ, বিএনপিতে 2টা গ্রুপে বিভক্ত। এখন আপনিও বলতেছেন যে আপনি বিএনপি দলের জিয়ার আদর্শের সৈনিক, তা এই হিসাবে এখানে আরেকটা গ্রুপিং বা এই কোনোভাবে আরেকটা গ্রুপিং এর বা দলাদলির তৈরি হবে কিনা, এতে কি আসলে বিএনপি দলের জন্য কতটুকু ভালো বা খারাপ বা কি হতে চাচ্ছে, এই বিষয়ে আপনার এখান থেকে কি আবার কোনো গ্রুপিং, যেমন আপনি বলছেন যে আমি তৃণমূল থেকে তৈরি করতেছি আমার কর্মী, না তৈরি করতেছি না, তৃণমূলদেরকে সম্মান দেখাতে হবে, তৃণমূলদেরকে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে তৃণমূল থেকে যেহেতু যদি সংসদ নির্বাচন করেন, আপনার একটা আছে, হয়তো দল মনোনয়ন কাকে দিবে, জি অবশ্যই একান্ত দলের ব্যাপার, জি আপনি চেষ্টা করতেছেন, কিন্তু এখানে যারা বিএনপি করে সবার সাথে, জি আপনার কি সবার সাথে মিলেমিশে করতেছেন নাকি আপনার আর একটা আলাদা গ্রুপ আছে বা তৈরি হতে পারে? জি না, এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন। নেভার আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শ হচ্ছে সবাইকে নিয়ে কাজ করা, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দলের ভাবমূর্তি রক্ষা করা এবং সাধারণ জনগণকে উপকৃত করা। এখন আপনি যেই আন্ডারলাইন করেছেন, সবাই আমরা বিএনপি করি। আমাদের জনাব খন্দকার মোশাররফ সাহেব বর্ষিয়ার নেতা, তিনি তার পুরো লাইফে তার রাজনীতি করে গিয়েছেন, কল্যাণমুখী রাজনীতি, বিএনপির রাজনীতি তিনি আমাদের কুমিল্লা জেলায় উপহার দিয়েছেন, তিনি তার রাজনীতি করবেন, সেটাই স্বাভাবিক। আমি অ্যাজ এ বিএনপির আদর্শের রাজনীতি, আমিও সেই রাজনীতি ফলো করি এবং সেই রাজনীতি ফলো করে যাও। এখানে আমি আগেই বলেছি যে একটা ফ্যামিলিতে এত বড় একটা বিরাট দল, সেখানে টুকিটাকি কথা হতেই পারে, বাট এটাকে এত বড় করে দেখার কিছু নাই, কারণ আমরা শেষ বেলায় আমরা একই ছাতার মানুষ, একই পথের পথিক এবং একটা আমব্রেলাতেই আমরা থাকবো। সেখানে খুঁটিনাটি বিষয় এটা আজকে থাকলেও কালকে থাকবে না ইনশাল্লাহ, কারণ আমাদের সবাইকে, যারা আমরা রাজনীতি করি এবং বিএনপির রাজনীতি করি, সবাইকে আমাদের হাইকমান্ডের গাইডলাইন যে আছে সেগুলো আমাদেরকে মানতে হবে এবং সেগুলোকে আমাদের ফলো করতে হবে। তো সেই হিসাবে এখানে কোনো প্রকারের সে নাই যে কোনো গ্রুপিং তৈরি করা, কোনো গ্রুপিং তৈরি হওয়া, এটার কোনো অবকাশ নাই, বা কেউ আলাদাভাবে তার মন মতো বিএনপি গড়বে বা সৃষ্টি করবে, এটার কোনো, এগুলো শুধুমাত্র মানে বলার জন্য বলা, বাট এখানে কোনো রকমের ভিত্তি নাই। আমি আবার বলবো, আমরা বিএনপির একটা বিরাট একটা দল, এখানে সবাই আমরা একটা আমব্রেলার নিচে, আমাদের হাইকমান্ড, আমাদের প্রধান, আমাদের জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, ঠিক সেভাবে আমরা আমাদের দলকে প্রসারিত এবং সেভাবে আমরা কাজ করে যাব। তাহলে আপনার বক্তব্যে ক্লিয়ার যে বিষয়টা, যে দল যাকে মনোনয়ন দিবে আপনারা এক হয়ে অফকোর্স ওনার হয়ে কাজ করবেন। অফকোর্স এটার কোনো বিকল্প নাই, অবশ্যই। ধন্যবাদ আপনাকে।